ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? সবাই কেমন আছেন? হ্যাঁ, হ্যাঁ, একটু রেসপন্স করেন। হ্যাঁ, জি স্যার। আজকে আছি আমরা কোহিনুর আক্তার, এইচডি হোমিও সদন থেকে একজন আছেন আজমল হোসাইন আল আমিন, তাই না? জি স্যার। মহফিজ খানম নাকি হাফিজা খানম, না? আচ্ছা। তো এছাড়াও হয়তো অনেকে আরো শুনবে, যেহেতু অনলাইনের ক্লাস এটা। শুধু আমরা যারা সরাসরি শুনছি তারা আছি, পাশাপাশি এই ক্লাসের মাধ্যমে অনেকে উপকৃত হবে। পরবর্তীতে এই ক্লাস যখন অনলাইনে থাকবে, এটা মানে আহ, যার কোনো হিসাব নেই, অনেকে উপকৃত হবে, অনেকে জানতে পারবে, অনেকে শিখতে পারবে। তো অনলাইনের মূল উদ্দেশ্য কিন্তু এটাই, যে সরাসরি শিখা, পাশাপাশি পরবর্তীতে এটা রেকর্ডিং প্লে করে যারা অংশগ্রহণ করতে পারে না তাদেরকে শোনানো সম্ভব। অর্থাৎ এটা বিশাল একটা অ্যাডভান্টেজ এবং তার একটা উপকার আছে। এটা অ্যাডভান্টেজ অফ দি আর্কাইভ। এটা আমরা ইতিমধ্যে আপনারা হয়তো শুনেছেন যে এইচডি হোমিও সদন একটা বিশাল কার্যক্রম হাতে নিয়েছে। ভবিষ্যতে যেন এটা একটা রিসোর্স, এটা বিশাল রিসোর্সফুল একটা কালেকশন হবে এবং এখান থেকে সবাই উপকৃত হবে আর কি। তো যাই হোক, আমরা আহ, করতেছেন। হ্যালো, শোনা যাচ্ছে তো? সবাই শুনতে পাচ্ছেন তো, না? জি স্যার। আচ্ছা, তো আমি একটু কানেকশনে যাই, তারপরে আমি আজকের ক্লাসটা খুব বেশি বড় হবে না, ছোটই হবে। দেখেন তো আমার স্লাইডটা কি দেখা যায়? দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, আমি এটা নোটের আকৃতিতে এখানে উপস্থাপন করব এবং এটা ইসেও থাকবে। ওখান থেকে দেখতে পাবেন এবং এটা এই শুধু রেকর্ডিং, ভয়েস রেকর্ডিংই না, যে এটা হ্যান্ড আউট আকারে বা এটার যে একটা ডকুমেন্ট আকারে এখানে মানে স্টোর থাকবে। এই তো আমরা শুরু করি। আজকে আমরা হোমিওপ্যাথির নিয়ম নীতির প্রথম বর্ষের এটি পঞ্চম ক্লাস। তো হয়তোবা সিলেবাসে যেভাবে সাজানো আছে তার মধ্যে হয়তো কোনো ক্লাস এদিক সেদিক হইতে পারে, কিন্তু আমার নেওয়া ক্লাসের মধ্যে ধারাবাহিকভাবে আমি আসতেছি এবং কোনো অংশই মানে বাদ পড়বে না, আমরা সবকিছুই কভার করব। তো আমরা আজকের সেশনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো ডাক্তার হেনিম্যানের জীবন ও কর্ম সম্বন্ধে আলোচনা। এটা নিয়ে আমরা একটু আলোচনা করব, যেহেতু প্রতিটা ক্লাসেই কিছু কিছু, কোনো ক্লাসে একটু বেশি আলোচনা, কোনো ক্লাসে একটু কম আলোচনা, এইভাবে আমরা যাচ্ছি এবং গড় পড়তায় আমরা অনেক বিষয় আমরা শিখতে পারবো। অনেক বিষয় আমরা যদি সমস্ত ক্লাসগুলি অংশগ্রহণ করি, একসময় দেখা যাবে আমাদের ভান্ডারে অনেক জিনিস জমা হয়ে গেছে। তো আসলে হেনিম্যানের জীবন এবং কর্ম, এটা এখানে 1 ঘন্টার বা এইরকম একটা ক্লাসে হেনিম্যানের জীবন কর্ম নিয়ে আলোচনা করা বা মানে পর্যালোচনা করা সম্ভব না। তো যেহেতু আমাদের সেই সময়ের মধ্যেই আলোচনা করতে হবে, সেই জন্য বা পরীক্ষার প্রশ্নের আলোকে মানে প্রশ্নের আলোকে উত্তর সংক্রান্ত বিষয় আমাদের পড়তে হবে, উত্তর প্রস্তুত করতে হবে, সেই হিসাবে আমরা পড়বো। কিন্তু হেনিম্যানের জীবন কর্ম আসলে সমগ্র হোমিওপ্যাথি বিষয়টাকেই নিতে হবে, শুধু তাই তা না, তার আরো জীবন, অন্যান্য বিষয় ইত্যাদি সবকিছু তার জীবন এবং কর্মের মধ্যে পড়ে। সুতরাং এটা কখনোই ওইভাবে সম্ভব নয়। তো এখানে জাস্ট কিছু উল্লেখযোগ্য অংশ আমি এখানে তুলে ধরছি। একটু যদি দেখি যে ডাক্তার হেনিম্যান 1795 সালের 10ই এপ্রিল জার্মানি পসন ড্রেসডনের নিকটবর্তী মাইসেন নগরে জন্মগ্রহণ করেন এবং 1843 সালে 2রা জুলাই প্যারিসে মৃত্যুবরণ করেন। এটা একটা হলো তার জন্ম মৃত্যুর বিষয়, 1755 আর 1843। তার পিতা
এটা গেল তার মানে জন্মর এবং মৃত্যু সংক্রান্ত বিষয়। এবং তার পিতা জার্মানির নিশেনে পটেরি ফ্যাক্টরিতে চীনামাটির পাত্রে রং তুলির কাজ করতেন। তাহলে বোঝা যাচ্ছে যে হ্যানিম্যানের যে পারিবারিক অবস্থা, এটা কিন্তু আমরা সহজে বুঝতে পারছি যে আসলে খুবই কোনো সমৃদ্ধশালী বা বিত্তশালী পরিবারের কোনো সদস্য তিনি ছিলেন না, বা কোনো পরিবারের সন্তান তিনি ছিলেন না। তিনি একজন সাদামাটা সাধারণ মাটির পাত্রে কাজ করা বা রং তুলির কাজ করা। যদিও ওই সময় চীনামাটির কাজের হয়তো ভালো চাহিদা থাকতেও পারে, হতে পারে। তো উনি থাকলেও কিন্তু ওই মাটির পাত্রের রং তুলির কাজের সাথে উনি জড়িত ছিলেন। তার মানে আমরা ধরে নিব যে খুব স্বল্প আয়ের মানুষ ছিলেন তিনি, এবং সেই পরিবারের একজন সন্তান। সেটা তিনি ছিলেন ডাক্তার হেনিম্যান। তো হেনিম্যানের বাল্য শিক্ষা ও লেখাপড়া হাতে খড়ি হয় বাবা মায়ের কাছে। আপনারা আপনাদের সাউন্ড মিউট করতে পারেন যাতে আপনাদের কোনো সমস্যা নয়, অন্যদের কোনো সমস্যা না হয়। হেনিম্যানের বাল্য শিক্ষাটা শুরু হয় কিন্তু বাবা মায়ের কাছে, যেটা স্বাভাবিকভাবে সকল অন্যান্য ছেলে মেয়েদের ক্ষেত্রেও যা হয়ে থাকে, যে বাবা মায়ের কাছে তার প্রথম হাতে খড়ি। অর্থাৎ তার মানে কি, অক্ষর শিক্ষা বা এটা সেটা এই ধরনের। তারপর 12 বছর বয়সে মিশনের টাউন স্কুলে ভর্তি হয়। বয়স যখন 12 হয় তখন এই মিশনের যে টাউন স্কুল, যে এই জার্মানির একটা স্থান বা শহর, সেখানে মিশন, এবং সেখানের একটি স্কুলে ওনারা ভর্তি করে দেওয়া হয় 12 বছর বয়সে। কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু ওই মা বাপের কাছেই যতটুকু পারে শিখে। এখানে কিন্তু মা বাপের শিক্ষা দীক্ষার কথা কিন্তু বলা নাই। আমরা শুধু একটা গ্লাস শুধু দেখতেছি যে হ্যানিম্যানের তার যে জীবনটা কেমন, কোথায় কিভাবে শুরু হলো। দারিদ্রতার জন্য বাবা মার উচ্চ শিক্ষা, এখানে উচ্চ শিক্ষা আছে, উচ্চ শিক্ষা উচ্চ শিক্ষার ব্যবস্থা করতে পারে নাই। তবে লেখাপড়ার আগ্রহ দেখিয়ে তার স্কুল শিক্ষক উচ্চ শিক্ষার ব্যবস্থা করে দেন। এখানে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি 12 বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছেন ঠিকই, কিন্তু একটা বিষয় যে আমরা দেখলাম যে লেখাপড়ার আগ্রহ খুব ভালোই ছিল তার, তবে মা বাবার অবস্থা খুবই ভালো ছিল না, দারিদ্রতার মধ্যে ছিল। এটা শিক্ষক এই বিষয়টা অনুধাবন করে, এবং তার লেখাপড়ার আগ্রহ খুব ভালো ছিল হ্যানিম্যানের, ওই বয়সে ভালো ছাত্রই ছিল। সুতরাং এটা তার স্কুল শিক্ষকের নজরে আসে, এবং তার স্কুল শিক্ষক তা কি করে দেয়, তার একটা শিক্ষা গ্রহণ করার সুযোগ করে দেয়। এখানে সংক্ষেপে চলে আসছে যে উচ্চ শিক্ষার ব্যবস্থা করে দেয়। তার মানে হলো মাঝখানে আরো শিক্ষা আছে, অর্থাৎ এখানে স্কুলে ভর্তি হয়েছে, তারপরে এখানে আরো পড়ালেখা করছে, হয়তো আরো অনেক কিছু বিষয়ের মধ্যে আছে, কিন্তু মূল যে মানে ব্রেক ইভেন পয়েন্ট, যেখানে ছেলে মেয়েরা পড়াশোনায় ছিটকে পড়ে, বা যেসব সেগমেন্টে বা যে সমস্ত পড়বে ছেলে মেয়েরা ছিটকে পড়ে পড়াশোনা থেকে, সেই জায়গাগুলোতে কিন্তু ট্যাকেল দেওয়া বা সেখানে কিন্তু গাইড করার একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো হ্যানিম্যান এই গাইড কিন্তু পেয়েছিলেন। তো উচ্চশিক্ষা তার মানে হলো যে একটা পর্যায় পর্যন্ত শিক্ষা শেষ করার পরে তখন যেমন বাংলাদেশে আমরা দেখি যে মানে এসএসসি পাস করার পরে ইন্টারমিডিয়েট বা কলেজে ভর্তি হয়। এখানে একটা ব্রেক ইভেন পয়েন্ট আছে, অনেক অনেক ছেলেমেয়েরা এখানে ঝরে পড়ে। ইন্টারমিডিয়েট পাস করার পর যখন দেখা যায় যে তাকে ইউনিভার্সিটি ভর্তি হতে হবে বা অনার্সে ভর্তি হতে হবে, এই যে একটা মানে স্টেজ, এই স্টেজটাও একটা ব্রেক ইভেন পয়েন্ট। এখান থেকে অনেকে ঝরে পড়ে বা ছিটকে পড়ে। তো হ্যানিম্যানের যে কথাটা বলছে এখানে যে ভালো ছাত্র হওয়াতে শিক্ষকদের নজরে আসে, এবং উচ্চশিক্ষার একটা ব্যবস্থা কিন্তু সুযোগটা কিন্তু সে পায়, উচ্চশিক্ষার একটা সুযোগ কিন্তু সে পায়। তো যাই হোক, এটা একটা শিক্ষকের একটা প্রাধান্যতা এবং সহযোগিতা এখানে আছে। এই উচ্চশিক্ষা মানে নিতে যে তার কিন্তু অনেক বরেণ্য ব্যক্তি বা বিজ্ঞানীর সাথে তার কিন্তু পরিচয় হতে শুরু করে। তার মধ্যে একজন হলো হিপোক্রেটাস।
অর্থাৎ হিপোক্রেটাসের সাথে বিরাট বড় দার্শনিক এবং একজন বিজ্ঞানী, উঁচু মানের একজন বিজ্ঞানী, এবং ওনার সাথে তার কিন্তু সাক্ষাৎ হয়। তার মানে হলো যে এমন একজন বা এমন মাপের ব্যক্তিত্বের সাথে তার পরিচয় হয় আলটিমেটলি। আসলে এইভাবে কিন্তু মানুষের জীবনের পরিবর্তন চলে আসে। আসলে হিপোক্রেটাসের সাথে হিপোক্রেটাসের লেখার সাথে পরিচিত হয়, হিপোক্রেটাসের সাথে নয়, হিপোক্রেটাসের লেখার সাথে। অর্থাৎ হিপোক্রেটাসের বিভিন্ন লেখা বা এই সমস্ত বিষয়ে কিন্তু তিনি সন্ধান পান এই উচ্চশিক্ষা করতে যায়। তাছাড়া ইতিমধ্যে তিনি ল্যাটিন, গ্রিক, হিব্রু এবং ইতিহাস, পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা শিক্ষা লাভ করেন। তো এই যে হিপোক্রেটাস একজন দার্শনিক ছিলেন, বিজ্ঞানী ছিলেন, তার যে মানে লেখা বা কর্ম, অর্থাৎ শুধু কথা বলতে পারে, তার বই পুস্তক ইত্যাদি এগুলো উনি কিন্তু পড়ে। তো এটার হলো তার লেখার সাথে পরিচয় হওয়া বা তার অর্থাৎ তার মানে অবদান সম্পর্কে জানতে পারে বা স্টাডি করতে পারে। আর এছাড়া কি করেন তিনি, যে ল্যাটিন, গ্রিক, হিব্রু এবং ইতিহাস, পদার্থবিদ্যায় তিনি উচ্চশিক্ষা লাভ করেন। এই কথার অর্থ হলো যে একজন মানুষ কতগুলি বিষয়ে তিনি পারদর্শিতা অর্জন করেছেন। একটা হলো ল্যাটিন, গ্রিক, যেমন জার্মানি তো ভাষা আছেই, তারপরে হলো ল্যাটিন ভাষা, গ্রিক ভাষা, হিব্রু ভাষা এবং ইতিহাস, হ্যাঁ, এবং পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যাও কিন্তু তিনি শিক্ষা লাভ করেন। অর্থাৎ এখানে দেখা গেছে যে উনি অনেক ভাষা জানতেন, সেই বিষয় যে বিভিন্ন ভাষায় তিনি বুঝতে পারতেন, পড়তে পারতেন এবং এগুলা ইন্টারপ্রিটেশন করতে পারতেন। 1775 সালে 20 বছর বয়সে, এখানে একটা জিনিস আসলে, যখন তার বয়স 20 বছর, হেনিম্যান লিপজিগে চিকিৎসা পড়তে যান এবং 1779 সালে চিকিৎসা শাস্ত্রে এমডি ডিগ্রি লাভ করেন। এখানে কিন্তু হেনিম্যানের কিন্তু চিকিৎসা জীবন, অর্থাৎ মেডিকেল এডুকেশন কিন্তু এই জায়গাটা, যে উনি মেডিকেলে পড়াশোনা করেছেন লিপজিগ একটা জায়গা, সেখানে উনি পড়াশোনা করেছেন এবং 1775 সালে 20 বছর বয়স ছিল তখন তার। এই 20 বছর বয়সে কিন্তু মেডিকেল পড়া শুরু করেন এবং 79 সালে তিনি চিকিৎসা বিজ্ঞানে এমডি ডিগ্রি লাভ করেন। তো এটা ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে তার মেডিকেলের যে সময়টা তিনি পার করেছেন, যে 1775 থেকে 1779। এটা মোটামুটি 4-5 বছরের সময়ের মতো হবে এখানে। তখন হয়তো পড়াশোনার যে কারিকুলাম জার্মানিতে, সেই তিনি এতটুকু মানে এই সময়ের মধ্যে হয়তো এমডি ডিগ্রি অর্জন করা সম্ভব। তো হেনিম্যান একজন নামকরা অনুবাদক ছিলেন, তিনি ট্রান্সলেটর, ভালো ট্রান্সলেট করতে পারতেন, বঙ্গানুবাদ করতে পারতেন। কারণ হলো তিনি বিভিন্ন ভাষা জানতেন, যেহেতু, যেমন ল্যাটিন, গ্রিক, হিব্রু, হ্যাঁ, এই সমস্ত ভাষা তিনি জানতেন। এই জন্য তিনি একজন অনুবাদক, মানে এক ভাষা থেকে আরেক ভাষায় কিন্তু তিনি রূপান্তর করতে পারতেন এবং বঙ্গানুবাদ করতে পারতেন, অনুবাদ করতে পারতেন। এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যে কারণ এই অনুবাদক হিসাবে কাজ করা বা মেডিকেলের যে বই পুস্তক পাওয়া যায়, তিনি মানে জার্মান ভাষা থেকে ইংরেজি ভাষায় সেটাকে নিয়ে আসা বা লোকজন যাতে বুঝতে পারে এমন ভাবে মানে উপস্থাপন করা, এটা কিন্তু খুবই কঠিন একটা কাজ, এবং তিনি এই কাজটা করতে পারতেন। তিনি বিজ্ঞান, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, কৃষিবিদ্যা, দর্শন ও সাধারণ সাহিত্য বিষয় বিভিন্ন ভাষা থেকে জার্মান ভাষায়, হ্যাঁ, অসংখ্য বইপত্র অনুবাদ করেন। অর্থাৎ এখানে তিনি তার একটা বিশেষ যে দক্ষতা ছিল, সেটা হলো যে বিভিন্ন ভাষা থেকে বা বিভিন্ন ভাষায় লেখা যে সমস্ত বই পুস্তক, বিশেষ করে কৃষিবিদ্যা, দর্শন ও সাধারণ সাহিত্য বিষয়, চিকিৎসা বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এই সমস্ত বিষয়ের যত মানে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বই পুস্তক আছে,
সেগুলা কিন্তু তিনি আসলে আহ রূপান্তর করতে পারতেন বা বঙ্গানুবাদ করতে পারতেন বা অনুবাদ করতেন। তো এটা কিন্তু খুবই একটা মানে দুর্লভ বিষয়, খুবই দুর্লভ বিষয়। এবং এই জ্ঞানটা কিন্তু এই হ্যানিম্যানের মধ্যে ছিল বা দক্ষতাটা হ্যানিম্যানের মধ্যে ছিল। তাহলে আমরা এতটুকুর ভিতরে দেখলাম যে তার জন্ম, তার একদম বাল্যকালে তার যে শিক্ষা, মা বাবার কাছে শিক্ষা, হ্যাঁ, তারপরে হয়তো মানে মিশনের টাউন স্কুলে তাকে ভর্তি করে দেওয়া, এবং তার পড়াশোনায় ভালো ছিল, এবং এক পর্যায়ে তার উচ্চশিক্ষার জন্য তার শিক্ষকের যে সহযোগিতা, এবং সেই উচ্চশিক্ষার পর যখন শুরু করে তখন এই হিপোক্রেটাসের বিভিন্ন বইপত্র বা অন্যান্য এই সমস্ত মানে খ্যাতিমান বিজ্ঞানীদের বিভিন্ন যে সময় মানে অবদান, সেগুলা তিনি বই পুস্তকের মাধ্যমে জানতে পারেন। তার মানে হলো তার যে খ্যাতিমান হয়ে ওঠা, তার যে একজন ব্যক্তিত্ব হয়ে ওঠা, এটার পিছনে কিন্তু তার একটা ধারা বা একটা মানে একটা ইতিহাস কাজ করছে তার পিছনে, যার জন্য আসলে ইতিহাস ঘাটলে সেটাই বোঝা যায়। যদিও দারিদ্রতা ছিল, কিন্তু তার আগ্রহ, ইচ্ছা এবং শিক্ষার যে তার মানে একটা কি বলে এটা মানে পটভূমি ছিল, সেটা কিন্তু আসলে তাকে এই পর্যন্ত নিয়ে আসতে সম্ভব হয়েছে। এবং মেডিকেল সায়েন্সে যখন তিনি পড়তে শুরু করলেন এবং 20 বছর বয়সে তিনি খুব মানে ভালো একটা লেভেলে কিন্তু চলে যান, এমডি ডিগ্রি পর্যন্ত তিনি অর্জন করতে সক্ষম হয়েছেন। পাশাপাশি বিভিন্ন ভাষার যে দক্ষতা, এটা তাকে অনেক সহযোগিতা করেছিল মানে অনুবাদ করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বই, বিশেষ করে রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, দর্শন এবং সাধারণ সাহিত্য, এই সমস্ত বিষয় কিন্তু তিনি বঙ্গানুবাদ করেছেন। তার সূক্ষ্ম বিচারে চিকিৎসা শাস্ত্রের অনেক দোষ ত্রুটি ধরা পড়ে তিনি দেখিলেন প্রচলিত চিকিৎসা পদ্ধতি রোগ পদ্ধতির সাময়িকভাবে আরোগ্য হইয়া আবার দেখা দেয়। তার মনে হলো রোগীর উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়, এমনকি মৃত্যু ডেকে আনে। এটা তার চিকিৎসা জীবনে, এমনকি তার ছাত্র জীবন থেকেও বা ডাক্তারি জীবন থেকে বা এই বিষয়গুলা তিনি কিন্তু উপলব্ধি করতেন যে চিকিৎসা শাস্ত্রের অনেক অনেক ত্রুটি আছে। তো চিকিৎসা শাস্ত্র বলতে তখন কোন ধরনের চিকিৎসা শাস্ত্র প্রচলিত ছিল? তখন কিন্তু অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি এইভাবে কিন্তু তখন নাম হয় নাই, বা এই ধরনের কোনো চিকিৎসা পদ্ধতি ছিল না। তখন যে পদ্ধতিতেই চিকিৎসা হতো, এটাকে বলা হয়, ইংরেজিতে বলা হচ্ছে যে কনভেনশনাল ট্রিটমেন্ট, কনভেনশনাল, বা এটাকে বলে আমরা ওই সময়ের যে প্রচলিত চিকিৎসা পদ্ধতি। তো প্রচলিত চিকিৎসা পদ্ধতিকে কনভেনশনাল ট্রিটমেন্ট হিসাবে বলা হচ্ছে। তো এই এই যে চিকিৎসা পদ্ধতি ছিল তখন, এটা কিন্তু তার কাছে মনে হয়েছে ত্রুটিপূর্ণ। হ্যানিম্যানের কাছে মনে হতো কি এটা ত্রুটিপূর্ণ। আসলে আমরা যদি ধরি, এইভাবে চিন্তা করি যে মানে আমাদের কনভেনশনাল ট্রিটমেন্টের যে ইতিহাস, সেটা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, অনেক চিকিৎসার ধারা অনেক পরিবর্তন হয়েছে। বর্তমানে বা আধুনিক সময়ে চিকিৎসা পদ্ধতি কিন্তু অনেক উন্নত। বিশেষ করে আমরা যদি কনভেনশনাল বা অ্যালোপ্যাথিক সিস্টেমের কথা বলি, ডায়াগনোসিস, তারপরে হলো মেডিসিন, এই সমস্ত বিষয়ে কিন্তু অনেক পরিবর্তন আসছে, অনেক। কিন্তু হ্যানিম্যানের সময়, ওই সময় কিন্তু অ্যালোপ্যাথি চিকিৎসাও কিন্তু এত উন্নত ছিল না, খুবই খারাপ অবস্থায় ছিল। কিন্তু ওই সময়ে তিনি ওই সময়ের প্রেক্ষাপটকে মাথায় রেখে উনি কিন্তু কথাগুলি বলছেন। অনেক ত্রুটি কিন্তু তার চোখে ধরা পড়েছে। কিরকম? দেখা গেছে যে চিকিৎসায় মানে সুস্থ হচ্ছে না, আবার মানে রোগ বাড়ায় দিচ্ছে। তারপরে হলো যে অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি ছিল, যে তখন তো এইভাবে ডায়াগনোসিস এতটা শক্তিশালী ছিল না, প্যাথোলজিক্যাল বিষয় ছিল না, কিছুই ছিল না। তখন দেখা যাইতো যে আপনারা হয়তো মানে বই পুস্তক ঘাটলে দেখবেন যে এই যে চিকিৎসার নীতি ছিল অন্যরকম। যেমন ছিল যে রোগীকে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে,
যেমন একই রকম হিট শক দেওয়া, তারপর ঠান্ডাই দেওয়া, তারপরে মানে অনেক ধরনের সোস ফোটানো, মানে এই ধরনের অনেক কিছু ঘটনা ছিল কিন্তু ওই সময়। তো যার জন্য এটা কিন্তু তখন রোগীর জন্য অনেক কষ্ট করছিল এই চিকিৎসা পদ্ধতিটা। তো যার জন্য হেনিম্যান দেখছে যে না, এটা আসলে অনেক ত্রুটি আছে, এই ধরনের চিকিৎসা পদ্ধতি আসলে মানুষের জন্য উপকার মানে করবে না, এটা তার ভালো লাগতো না। তো ভালো লাগতো না। আর যার জন্য তিনি মনে করতেন যে এইটাও রোগীর উপকার হচ্ছে, ক্ষতি বরং বেশি এবং মৃত্যু পর্যন্ত হতে পারে বা মৃত্যু ডেকে আনে, এটা তিনি লক্ষ্য করেছেন। তিনি বিবেকের তাড়নায় তখন তিনি কি করলেন, যে বিবেকের তাড়নায় তার কাছে মনে হলো কি যে না, এটা আসলে মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না, এবং এটা মনে থেকে তিনি সমর্থন করলেন না, এবং তিনি চিকিৎসা ব্যবসা বন্ধ করে অনুবাদের ধারা জীবিকা নির্বাহ করতে লাগলেন। এখানে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি একজন এমডি ডিগ্রিধারী সম্পন্ন চিকিৎসক, কিন্তু তার চোখেই, তার মূল্যায়নে কিন্তু দেখা গেছে যে তিনি বুঝতে পারলেন যে না, এই ধরনের চিকিৎসা পদ্ধতি মানুষের জন্য মঙ্গলজনক নয়, মানুষকে আরোগ্য করতে পারে না, বরং মানুষকে আরো ক্ষতি করে, মৃত্যু পর্যন্ত নিয়ে আসে মানুষের জন্য। কাজেই এইভাবে একটা চিকিৎসা পদ্ধতি চলতে পারে না। এই যে মূল্যায়ন, এখানে আমরা জীবন কর্মই তো পড়ছি, আলোচনা করছি, এখান থেকে আমাদের বুঝতে হবে যে আমরা এখন কি করি। যে ঠিক আছে, মানে মানে স্বার্থান্বেষী বা লোভী বা বর্তমান সময়ের সাথে যদি আমরা কম্পেয়ার করি, আমরা এখনো পাবো যে চিকিৎসা পেশাকে ব্যবসা হিসাবে, এখানে কিন্তু হেনিম্যান ব্যবসায়ী কিন্তু বলছে যে চিকিৎসার ব্যবসা বন্ধ করে দিয়ে হচ্ছে অন্য একটা কাজ কিন্তু শুরু করলেন, অনুবাদের কাজ আবার শুরু করলেন। তার মানে তিনি ওই বিষয়ে জানতে শুরু করলেন। কিন্তু এখানে মূল যে বিষয়টা ইতিহাস পড়তে যে আমাদের জানতে হবে, সেটা হলো তিনি কিন্তু তার মনে কিন্তু সায় দেয়নি, এই ধরনের কাজ করাটা কিন্তু তার বিবেকের কাছে তিনি গ্রহণ করতে পারে নাই, তিনি বাদ দিলেন, চিকিৎসা বাদ দিলেন। এখন আমি যদি চিন্তা করি যে হেনিম্যান তাহলে কি মেডিকেলে ভালো করতেছিলেন না, মানে সে কি চিকিৎসা দ্বারা রোগীকে ভালো করতে পারতেছিল না এই জন্য, বা মনে হয় অনেকে অনেক কিছু ভাবতে পারে যে আসলে তিনি টিকে থাকতে পারতেছিলেন না, কিন্তু বিষয়টা এরকম না। তার কাছে সবসময় মনে হতো যে আসলে এইভাবে কেন চিকিৎসা পদ্ধতিটা আরো ভালো পদ্ধতিতে হওয়া দরকার। এই যে একটা আত্মমূল্যায়ন, এই যে একটা ক্রিটিসিজম, এই যে নিজস্ব পেশার প্রতি একটি মানে একটা মানে কনসার্ন বা সমালোচনা বা পর্যালোচনা তিনি করলেন, এইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে হয়তো আলোচনা প্রসঙ্গে আসা দরকার যে এই জন্য কিন্তু তিনি অনেকের কাছে তিনি খুব সমাদৃত ছিলেন না, কারণ চিকিৎসা পেশাকে ব্যবসা হিসাবে নিয়ে অনেকেই তখনও অনেকেই এটাকে ব্যবসা হিসাবে নিয়ে অনেক অর্থ উপার্জনের উপায় খুঁজছিলেন এবং করতেছিলেন বটে। হেনিম্যানের সময়ে অন্যান্য যারা সমসাময়িক ডাক্তার ছিল, তারাও কিন্তু অন্যরাও কিন্তু এই ধরনের এই পেশার মাধ্যমে অনেকে অনেক আয় উপার্জন করতো। রোগীর অনেক কষ্ট হতো, রোগীদের অনেক কষ্ট হতো, কিন্তু ডাক্তার অনেক উপার্জন করতে পারত। তো হেনিম্যান কিন্তু এই বিষয়টা কিন্তু তিনি খুব সহজেই সিদ্ধান্ত নিলেন যে না, আমি এটা এইভাবে চিকিৎসা করতে পারি না, এটা বিবেকের তাড়নায়। তিনি বাদ দিয়ে তিনি কি করতে শুরু করলেন, অনুবাদ, আবার ট্রান্সলেশন করা, বই পুস্তক ট্রান্সলেশন করা। তার মানে এই পর্যন্ত যদি আমরা একটু মূল্যায়ন করি, তার যে এমডি ডিগ্রি অর্জন করা একজন লোক, তার যে আয় উপার্জন, তাতে বোঝা যাচ্ছে যে উনি এই পেশায় থেকে তিনি যে খুব বেশি আয় উপার্জন করতেন তা কিন্তু মনে হচ্ছে না। তো সাধারণ জীবনযাপনই তিনি করতেন, এবং আবার তিনি শুরু করলেন কিসের কাজ, অনুবাদের কাজ। 1790 সালে তিনি ডাক্তার উইলিয়াম কালেনের ম্যাটারি মেডিকা, নাম হলো এ
ট্রিটেজ অন ম্যাটারে মেডিকা অনুবাদ করিতেছিলেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটা মিরাক্কেল ঘটনা। অনুবাদ করতে যাইয়া একটা ইতিহাস, একটা নতুন দিগন্তের তিনি সন্ধান পেলেন। সেটা কার? ডাক্তার উইলিয়াম কালেন। খুবই গুরুত্বপূর্ণ। এবং উনি উনিও কিন্তু একজন ডাক্তার, উইলিয়াম কালেন। উনি একটা ম্যাটারে মেডিকেল লিখেছিলেন। তখন হয়তো এইভাবে নাম ছিল না, আমরা হয়তো এখানে ম্যাটারে মেডিকাল ভাষায় এইভাবে বলছি, কিন্তু ওনার এটা ছিল যে ট্রিটেস অন ম্যাটারে মেডিকা। এইটা তিনি হেনিম্যান কিন্তু এই বইটা অনুবাদ করতেছিলেন। হ্যাঁ, হয়তো এটা জার্মান ভাষায় লেখা ছিল, অথবা অন্য ভাষায় গ্রিক টিক বা কিছু লেখা ছিল, সেখান থেকে অনুবাদ করতেছিলেন তিনি। জার্মান ভাষায় অনুবাদ করতেছিলেন। তো এটা অনুবাদ করতে যায় তার নজরে আসে, হেনিম্যানের নজরে আসলো যে ওখানে বলা আছে যে এটা কে লিখেছিলেন? কালেন কিন্তু লিখেছিলেন। কালেন লিখেছিলেন যে সিনকুনা, যা কুইনান, যেটাকে কুইনান বলা হয়, সেবন করিলে কম্প জ্বর ভালো হয়, এটা ওইখানে লেখা আছে। এবং সুস্থ দেহে উহা সেবন করিলে কম্পন জ্বরের অনুরূপ কম্পন হয়। এইরকম একটা কথা তিনি ওই কালেনের ম্যাটারে মেডিকার মধ্যে পেলেন, ওটার মধ্যে কিন্তু তিনি পাইলেন। তাহলে বোঝা যাচ্ছে যে একটা ঔষধ সেবন করলে, এখানে জ্বরের কথা বলা হচ্ছে, কম্পন জ্বর, কুইনান ওষুধটা, এটা কালেনের ম্যাটারে মেডিকার মধ্যে কিন্তু উল্লেখ ছিল। তার মানে কি? তার মানে হলো যে একটা ওষুধ সেবন করলে কোনো রোগের সৃষ্টি হয় বা সমস্যার সৃষ্টি হয় বা কিছু লক্ষণ সৃষ্টি করে। আবার ওই ওষুধটাই যখন অল্প পরিমাণে বা আবার সূক্ষ্ম পরিমাণে সেবন করা হয়, তখন আবার সেটা ভালো হয়ে যায়। এখানে কম্পন জ্বর বা কুইনানটা আসলে এই জ্বরের চিকিৎসার ঔষধ। তো এইটা কিন্তু একসময় কিন্তু বাংলাদেশেও এটা ছিল যে কুইনান বড়ি বাজারে কিন্তু পাওয়া যাইত। এটা আগের সময় এটা পাওয়া যাইতো, কিন্তু তার পরবর্তীতে কুইনান বড়ি, আগে দেখলাম যে ম্যালেরিয়ার রোগ যখন হইতো, বাংলাদেশেও কিন্তু এরকম আমরা দেখেছি যে কুইনান বড়ি বাজারে বিক্রি হতো। অনেক জ্বর, কাইপা যখন জ্বর আসতো, তখন এই বড়ি ডাক্তাররা দিত, খালি অবস্থায় পাওয়া যেত, ফোটার মধ্যে রেখে দিত, এটাই না মানুষে খাইতো। তো এটা এখন আমাদের দেশেও কিন্তু এই জ্বরের জন্য আমরা এখন প্যারাসিটামল না পাই, এগুলো ডাক্তাররা প্রেসক্রিপশন করতেছে, রোগীরা অহরহ ফার্মেসিতে যায় পাইতেছে। কিন্তু কুইনান বড়ি ছিল একটাই বড়ি, কুইনান বড়ি। দেখলে মানুষ মনে করছে যে জ্বর, কম্পন জ্বর বা ম্যালেরিয়া জ্বর ইত্যাদি এই ধরনের মনে হলে কুইনান বড়ি নিয়ে আসতো। তা আমি যে জিনিসটা এখানে বলতে চাইতেছি যে হেনিম্যান এই ঘটনা এই বিষয়টা মাথায় নেওয়ার আগেই 1790 সালে এই বিষয়টা হেনিম্যানের মাথায় আসলো যে এটা তো অন্যরকম একটা ঘটনা। কিন্তু কালেন কিন্তু এই বিষয়টা অনেক আগেই লিখেছিলেন। এখান থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে হোমিওপ্যাথির যে মূল যে ফিলোসফিটা, যে একটা সাবস্টেন্স, মেডিসিনাল সাবস্টেন্স, যেটা স্থূল মাত্রায় সেবন করলে সেই লক্ষণ সৃষ্টি করবে, সূক্ষ্ম মাত্রায় আবার সেই লক্ষণ চলে যাবে, এই যে বিষয়টা, এটা কিন্তু হেনিম্যানের আগেই কিন্তু ছিল। হেনিম্যানের আগেই কিন্তু এই বিষয়টা বলা ছিল। তখন কিন্তু এই হোমিওপ্যাথি শব্দটা তখন আসে নাই। তাহলে এখান থেকে একটা জিনিস কিন্তু আপনারা দেখলেন যে আসলে এই যে পদ্ধতি বা এই যে মেকানিজম, যে ওষুধ এইভাবে কাজ করে, এটা কিন্তু হেনিম্যানের আগেই ছিল। তিনি নিজ সুস্থতায় সিনকুনা প্রুভিং করে সদৃশ্য নিয়মে আরোগ্য পদ্ধতির আবিষ্কার করেন। পরবর্তীতে তিনি কি করলেন যে এটা তো আসলেই অন্যরকম। এই সিনকুনা ট্যাবলেট বা এই সিনকুনা ভেষজ বা ঔষধ বা একটা একটা গাছের অংশবিশেষ, এটা বা পাতা বা রস, এই ধরনের বিষয়, এটার অনেক উপকার আছে, বা এটার যে
রোগ নির্ময়, রোগ এটার যে লক্ষণের সৃষ্টি এবং লক্ষণ দূরকরণের যে ক্ষমতা এটা আছে, তখন কিন্তু হেনিম্যান নিজ দেহে সেটা প্রুভিং করলেন প্রথম। তারপরে তিনি কি করলেন, যে চিকিৎসার নবনীতির ধারাবাহিকতায় বিশাল বিশাল ব্যাখ্যা দিয়া তিনি 1810 খ্রিস্টাব্দে অর্গানন অফ মেডিসিন, অনেক পরে 1810 আর এদিকে 1790, আরো প্রায় 15 বা 20 বছর পর তিনি কিন্তু অর্গানন অফ মেডিসিন কিন্তু তিনি প্রথম, অর্থাৎ যে চিকিৎসার কিছু নিয়ম কানুন আছে, নিয়ম নীতি অনুসরণ করে চিকিৎসা করতে হবে, এই যে বিষয়ে তিনি কিছু লেখলেন, এবং সেটার নাম দিলেন কি, অর্গানন অফ মেডিসিন। তারপরে এটা নিয়ে আরো কাজ করলেন, আরো তিনি এগিয়ে গেলেন কিছু দূর। 1811 সালে নিজ দেহে প্রায় 18টি ঔষধ প্রুভিং করে ম্যাটারে মেডিকা পিউরা, এই ম্যাটারে মেডিকা পিউরা প্রকাশ করে। এখানে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে তিনি তখন হয়তো ওষুধ নিজেই তার নিজের দেহে প্রয়োগ করতেন, তার মানে হলো নিজে ওষুধটা খাইতেন স্থূল মাত্রায়, লক্ষণ বা কেমন অনুভব, মানে কেমন লাগে এই বিষয়টা তিনি আবার লিপিবদ্ধ করতেন, আবার সেটা যখন সূক্ষ্ম মাত্রায় তিনি সেবন করতেন, আবার যখন দেখতেন সেই মানে সমস্যাগুলি চলে যাচ্ছে, তার মানে এখন এই সময় যদি আমরা চিন্তা করি যে কতটা সাহসী, ত্যাগী এবং দূরদর্শী, জ্ঞানী এবং মানবতাবাদী মানুষ না হইলে এইভাবে, কারণ একটা ওষুধ যখন স্থূল মাত্রায় নিজের দেহে প্রয়োগ করা হয় তখন কিন্তু অনেক কষ্ট তাকে ভোগ করতে হয়, মাথা ব্যথা, শরীর ব্যথা, জ্বর, কত লক্ষণই তো আমরা ওষুধের মধ্যে পাই। এই সমস্ত লক্ষণ কিন্তু এনিম্যানের দেহে এই 18টা ওষুধ প্রয়োগ করে অবশ্যই সে সমস্ত লক্ষণ তার দেহে প্রকাশ পেয়েছিল, এবং তিনি অনুভব করতে পেরেছিলেন যে হ্যাঁ, এই 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 ওষুধের, বা এই ওষুধ বলতে তখন তার এই ওষুধের নাম নাই, তখন হয়তো বা তিনি এইভাবে প্রয়োগ করতেছিলেন যে হ্যাঁ, এই ওষুধটা, এই বস্তুটা বা এই গাছের বা এই পদার্থের এই শক্তি আছে, তখন কিন্তু তিনি এই জিনিসটা এইভাবে উপলব্ধি করলেন, তার মানে অনেক কষ্ট করলেন এই জায়গায়। তারপরে তিনি আরো কিছু দূর মানে অগ্রসর হলেন। 1817 সালে তিনি রেপার্টরি, যে রেপার্টরি আমরা বর্তমানে দেখি, এই রেপার্টরির প্রথম যে কাজ যে তিনি শুরু করেছিলেন, রেপার্টরি অর্থাৎ একটু সাজিয়ে লেখা, লক্ষণগুলোকে একসাথে গুছিয়ে লেখা, তো ডিকশনারির মতো করে লেখা, যাতে সহজেই, অর্থাৎ ইতিমধ্যে কিন্তু তিনি বেশ কিছু ওষুধ আবিষ্কার করে ফেললেন। তখন তিনি দেখলেন যে আসলে লক্ষণগুলিকে মনে রাখা সম্ভব না, বা একটু গুছিয়ে না লেখলে সম্ভব না, ধারাবাহিকভাবে সাজিয়ে না নিলে সম্ভব নয়। তখন তিনি এই বিষয়টা উপলব্ধি করলেন। আমরা রেপার্টরি এইভাবে, যে হোমিওপ্যাথিক রেপার্টরি, এই চমৎকার নাম, এত সুন্দর নাম, বা হোমিওপ্যাথিক মেডিকেল রেপার্টরি যেভাবেই বলি না কেন, এটা কিন্তু তিনি ওই সময়ের মানে প্রয়োজনীয়তা অনুসারে তিনি কিন্তু সাজিয়ে গুছিয়ে লেখার জন্য চেষ্টা করেছিলেন, যেটাকে আমরা রেপার্টরি বলছি। আর তারপরে 1828 খ্রিস্টাব্দে তিনি ক্রনিক ডিজিজ প্রকাশ করেন। তো এই যে এই পর্যন্ত যে তার কর্ম, যেমন 1828 পর্যন্ত তিনি ক্রনিক ডিজিজ তিনি যে বইটা ওইটা তিনি প্রকাশ করেন। তার মানে এই 1828 থেকে 1755 এবং 1828 যে কর্মকাল, তার জীবনটা কোনো সময় কিন্তু তিনি বসা নাই। তবে তার জীবনের মোড় কিন্তু পরিবর্তন হয়ে গেছে কিসের পর থেকে, এই 1790 সালের যে কালেনের ম্যাটারে মেডিকা, এইটা বঙ্গানুবাদ করতে যাই কিন্তু তিনি একটা নতুন দিগন্তের সন্ধান বা নতুন একটি পদ্ধতির আবিষ্কারের সন্ধান তিনি পেয়ে যান। হয়তো যদি ওই সময়ে তিনি এই কালেনের ম্যাটারে মেডিকার বঙ্গানুবাদ না করতেন, তাহলে হয়তো আনফরচুনেটলি আমরা বলতে পারি হয়তো হোমিওপ্যাথির এই পদ্ধতির অনুসন্ধান তিনি বের করতে পারতেন না, বা হয়তো এই বিষয়টা নাও আসতে পারত। এই জন্য একজন মনীষী বা বিজ্ঞানী
তাদের যে চিন্তাই থাকে নতুনের দিকে অনুসন্ধান করা বা নতুন অনুসন্ধান করা বা খোঁজা, বা তাদের সামনে কোনো ব্যতিক্রম কিছু আসলেই সেটার পিছনে কারণ অনুসন্ধান করে এবং সেটার একটা ভালো জিনিস খুঁজে বের করা, এটাই হলো একজন বিজ্ঞানীর যে বৈশিষ্ট্য। পড়তেছিলেন বা বঙ্গানুবাদ করতেছিলেন বই, হয়তো এটা করলে তাই ভালো হতো, এইভাবে তিনি মানে বঙ্গানুবাদ করেই ফেলতেন। হুম যে এটা করলে মানে এই এই ধরনের আহ ওষুধ খেলে তার সমস্যা বাড়ে, আর এটা মানে সে আবার পুনরায় সেবন করলে তার সেই সমস্যা চলে যায়। এ ধরনের কথা লেখে কিন্তু তিনি অনুবাদ করে বইটা কিন্তু শেষ করে ফেললে চলতো তার। কিন্তু সেটা তিনি না করে যা কিন্তু থমকে গেলেন, তার মাথায় কিন্তু হিট আসলো, তিনি কিন্তু একটু টনক নড়লেন, সচেতন হয়ে গেলেন, অ্যালার্ট হইলেন যে ঘটনাটা কি, এই যে ঘটনাটা কি, কেন এরকম হলো, কেন কালেন এই ধরনের কথা বইয়ের মধ্যে লেখলেন। হ্যাঁ, যে কালেন কি দেখলেন এর মধ্যে, যে এই ঘটনাটা হয়তো কালেন, হয়তো ডাক্তার কালেন কিন্তু হয়তো তিনি বিস্তারিত বলতে মানে লিখে যেতে পারেন নাই, বা শেষ করতে পারেন নাই, বা বলার ছিল তার, হয়তো তিনি এত কিছু এখানে তুলে ধরতে পারেন নাই। তাইলে এই বিষয়টা একটু ভাবা যেতে পারে, চিন্তা করা যেতে পারে। এই যে যে হেনিম্যানের চিন্তা, এই চিন্তাই তাকে এর মধ্যে ঢুকাই দিল যে আসলে এই এই সেই বিষয় যার আজকে হোমিওপ্যাথি। আদারওয়াইজ কনভেনশনাল সিস্টেম হয়তো পৃথিবীতে চলমান থাকতো, এভাবে অন্য কোনো সিস্টেম চলমান থাকতো। এই যে সদৃশ্য বিধানের চিকিৎসা বিজ্ঞান, এটা এইখানে সূত্রপাত কিন্তু এইখানেই। এই জন্য ডাক্তার কালেনকেও কিন্তু কালেন কিন্তু একটা টোকা দিয়ে দিয়েছিলেন, একটা ইঙ্গিত দিয়েছিলেন হেনিম্যানকে, জাগ্রত করে দিয়েছিলেন যে আসলে তুমি এইভাবে আগাও। মানে এটা আমরা হয়তো এভাবে বলতে পারি যে কেউ না কেউ এটাকে ধরবে, পরবর্তীতে এখানে হয়তো কিছু মানে আরো কিছু কাজের সুযোগ পাবে। তো আসলে এটাই এইভাবেই কিন্তু আসে, মানে আবিষ্কার কিন্তু এইভাবেই হয়। তো আশা করি আপনারা এটুক থেকে মোটামুটি একটা ধারণা পাইলেন যে আসলে হ্যানিম্যানের জীবন কর্ম কিন্তু আমরা সংক্ষেপে যদি যাই তাহলে এটাই, যে আসলে তার বাল্যকাল তার মা বাবার কাছে শুরু হয় শিক্ষা, যে শিক্ষার দিকে চিন্তা করেন, তারপরে একটা স্কুলে ভর্তি হওয়া, স্বাভাবিক যে সমস্ত ছেলে মেয়েরা যেভাবে হয় সেরকম পড়াশোনায় তিনি করেছেন। আর মা বাপের আর্থিক অবস্থা খুবই ভালো ছিল না। আমরা দেখলাম যে মাটির পাত্রে একটু রং টং করার কাজে ব্যস্ততা, মানে সময় মানে এটা পেশা হিসাবে তিনি নিয়েছিলেন। তো এই যে এইভাবে যাইতে যাইতে আর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এটাই যে চলমান চিকিৎসা ব্যবস্থা তাকে সবসময় কষ্ট দিত, উনি ভালো লাগতো না তার কাছে। তো এখন বর্তমান সময়ের যে চিকিৎসা পদ্ধতি আমরা যদি চিন্তা করি, আমরা কতজনই আমরা মানে কিভাবে উপলব্ধি করি, অনুধাবন করি যে বর্তমান এই পরিস্থিতি চলছে, এইভাবে মানুষের সুস্থতার জন্য কাজ হচ্ছে ইত্যাদি, আমরা কতজনই বা মানে কি পর্যায়ে সচেতন আছি। তো এই যে এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে আসলে শিক্ষা দেয় যে হ্যানিম্যানের জীবন থেকে আমরা কত কিছুই না ভাবতে পারি, যে নতুনের অনুসন্ধানের যে নিয়ম, অনুসন্ধানের যে মানে নির্দেশনা, এটা আমরা হ্যানিম্যান থেকে এখানে পাই। পাশাপাশি যে কষ্টের ভিতর দিয়ে যে বেড়ে ওঠা, সেটাও এখান থেকে পাই। শত কষ্টের ভিতরে নীতি এবং আদর্শকে ধরে রাখা, এই এই ইতিহাসও কিন্তু এখান থেকে আমরা পাই, উদাহরণ এখান থেকে পাই। পাশাপাশি যে আহ জীবনের সর্বশেষ পর্যন্ত কিন্তু যে তার আবিষ্কার এবং মানব কল্যাণের জন্য লেগে থাকা, এটাও কিন্তু আমরা এখান থেকে পাই। সুতরাং পরীক্ষায় প্রশ্নের জন্য যদি আমরা পড়ি যে হ্যানিম্যানের জীবন ও কর্ম, তাহলে আমরা সংক্ষেপে ভাবে দিব। আর হ্যানিম্যানের জীবন এবং কর্ম প্রত্যেকটা প্রফেশনাল প্র্যাকটিশনার বা ডাক্তারের মনের মধ্যে অবশ্যই আছে। যারা ভর্তি হওয়ার পরপরই এটা কিছু না কিছু মানুষ পড়তে থাকে। অনেকে আর অনেকভাবে উদ্ঘাটন বা আবিষ্কার করার চেষ্টা করে হ্যানিম্যানকে। যে যত বেশি স্টাডি করবে তার লাইফ সম্পর্কে জানতে পারবে, ডিটেল বুঝতে পারবে, কিন্তু সেটার কোনো শেষ নাই। অনেক কিছুই আছে তার, ইংলিশ মিডিয়াম বই থেকে অনেক কিছু দেখা যেতে পারে, অনেক আর্কাইভ থেকে জানা যেতে পারে সেটা। তো মূল বিষয় হলো যে আমরা এইভাবেই একজন মহামনীষীর বিষয়ে জানবো, যে মানে আমাদের ব্রেন নলেজে রাখবো। পাশাপাশি যে একটা এখান থেকে আমাদের লার্নিংটা কি, যে শিক্ষাটা কি, যে আসলে আবিষ্কার এইভাবেই হয় এবং মানুষ এভাবেই নিবেদিত হয় এবং তাদের অবদান পৃথিবীতে থাকে এবং পৃথিবী সেই
মানুষের জন্য এইভাবে অবদান আসে, হ্যাঁ, এবং এইভাবে আবিষ্কার হয় এবং তারা নিজেকে এইভাবে বিলীন করে দেয়, বিলিয়ে দেয় মানুষের জন্য, আর্তমানবতা সেবায় মানুষের জন্য। তো ধন্যবাদ সবাইকে, আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনারা আরো এই 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 সংশ্লিষ্ট আরো অনেক বিষয় আপনারা বিভিন্ন বই থেকেও জানতে পারবেন। আপনারা যদি অনলাইনে লগ ইন করেন সেখান থেকে বুঝতে পারবেন, উইকিপিডিয়া থেকে প্রচুর জানতে পারবেন, আরো ডিটেল আপনারা পাবেন সেখানে। আশা করি আপনারা সেখান থেকে আরো ভালো শিখতে পারবেন। হ্যালো স্যার। জি এটাই আর কি। তো আপনাদের কি আরো ক্লাস আছে নাকি? এরপরে 10টায় কি ক্লাসে অংশগ্রহণ করেন আপনারা? আজকে মনে হয় নাই স্যার। আচ্ছা আচ্ছা, তো আপনারা আশা করি এগুলা পড়েন, হ্যাঁ, এগুলা পড়তে থাকেন। আমরা যেহেতু যদি আমরা বলি যে আসলে ইন্টারেস্টিংলি আমরা এক একটা টপিক এক এক রকম, এক এক রকম বা এক এক ভাবে আসবে, হয়তো মানে কিছু কিছু টপিক খুবই জেনারেলাইজ, তো আমরা সেটাকে জেনারেলাইজ হিসাবে নেওয়া, এটাকে মানে অর্থবহ করে তোলা, হ্যাঁ, সেখান থেকে কিছু লার্নিং আমাদের মানে আমাদের লার্নিং হিসাবে নিতে হবে, তাহলে আমরা ওই বিষয়টা হয়তো ভালো লাগবে বা আমরা এনজয় করতে পারবো। আদারওয়াইজ যদি মনে করে যে কেউ হয়তো বলতে পারে যে অ্যানিমেলের জীবন নিয়ে কি পড়ার দরকার আছে, বা এটা মানে ক্লাস নেওয়ার কি দরকার, এটা আমি এমনি পড়ি, কিন্তু উপলব্ধিটা কোথায়? আমি বলবো সেটা যে আসলে কে কিভাবে উপলব্ধি করছেন, কে কিভাবে পড়ছেন, কিভাবে মনের ভিতরে ইন্টারনালাইজেশন হচ্ছে আপনাদের, এইটাই কিন্তু গুরুত্বপূর্ণ। কেউ বলবে যে এনিম্যান, হ্যাঁ, একজন এমডি ছিল, খুবই নাম করা ডাক্তার ছিল ইত্যাদি, তিনি হোমিওপ্যাথি আবিষ্কার করলেন, এইটুকু এইভাবে পড়ে টরে কিন্তু উনি এটাকে এইভাবে রেখে দিলেন। কিন্তু এক একজন এক এক ভাবে কিন্তু চিন্তা করবেন, গভীরতা, ভাবনার চিন্তার গভীরতা এক এক রকম, যে আসলে আমি এনিম্যালের জীবন থেকে আমার আমার লার্নিংটা, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু একজন আলোচনা এবং পর্যালোচনার মধ্য দিয়ে আপনারা এইভাবে বুঝতে পারবেন। তো যাই হোক, কোনো কি আপনাদের কোনো প্রশ্ন আছে বা জিজ্ঞাসা আছে? জি স্যার, আমার একটা কোশ্চেন আছে। জি জি বলেন। স্যার, ডাক্তার হ্যানিম্যান কি প্রথম ওষুধ যেটা প্রুভ করছেন সেটা কি সিনকোনা? হ্যাঁ হ্যাঁ এটাই প্রথম ওষুধ হ্যাঁ, দিছেন? সিনকোনা কিন্তু উনি এটাই প্রথম, এটাই প্রথম উনি। এবং এই যে সিনকোনা আমরা যেটা দেখি না বর্তমানে, যে সিনকোনার কথা আছে না বইয়ে, জি এটাই কিন্তু, এবং এটা কিন্তু হ্যানিম্যান নিজে প্রথম কি করতে পারেন নাই, উনি কিন্তু এই কালেনের একটা ম্যাটার আমেরিকা নাম মানে এটা যখন বইটা তিনি অনুবাদ করতেছিলেন অন্য ভাষা থেকে জার্মান ভাষায় যখন নিয়ে আসতেছিল, তখন তার নজরে পড়ে এটা। এই যে যে নজরে পড়লো, এটা থেকে কিন্তু উনি এই যে মনোযোগ দিলেন, যেটা ঘটনাটা কি, যেটা কি নয় এরকম হলো, এই জন্য তিনি এই ওইটাকে আরো ডিটেল স্টাডি করলেন, আরো পড়লেন, আরো দেখলেন, আরো ব্যাকগ্রাউন্ডে স্টাডি করলেন, করার পর তিনি এইটা নিজে আবার কি করলেন, অ্যাপ্লাই করলেন, প্রয়োগ করলেন, এবং ঠিকই তিনি সেম ঘটনায় কিন্তু তিনি দেখতে পেলেন, সেম ঘটনায় তিনি দেখতে পেলেন। এই জন্য আমরা সিনকুনা, এটাই তার প্রথম, হম প্রথম তার আবিষ্কার। যে হ্যাঁ, আবিষ্কার মানে কি, এটা একজনের পথ ধরে তিনি জানলেন, কনফার্ম হইলেন যে না, এটা আসলে কাজ করে। এই আরো কিছু আপনাদেরকে মানে আপনারা তো কলেজে এই ধরনের আলোচনা পর্যালোচনা বা আলোচনা ক্লাসে অংশগ্রহণ করেন, বা কলেজে কি আপনারা ক্লাস করেন, সুযোগ পান? স্যার, কলেজে যাওয়া আমার বাসা থেকে কলেজে প্রায় 50 কিলোর বেশি। ও কলেজে সর্বনাশ। যাওয়ার সুযোগ হয় না স্যার। আচ্ছা 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 আচ্ছা, এটা অনেকে হয়তো মানে সার্ভিসে থাকে বা দূরে থাকে, সেটা সম্ভব না। তো এটা আসলে এইভাবে আমাদের এই গ্যাপটা আমাদের কভার করে নিতে হবে। আর অনেকে হয়তো দেখা যায় যে ক্লাস হয় কিন্তু অংশগ্রহণ করার সময় সময় মিলে না, টাইমিংটা হয় না, সেজন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম আমি মনে করি। তো আমি আর একই কথা রিপিট করব না, তো আমি এই অনেক রিপিট করেছি ইতিমধ্যে। রিপিটের বিষয় ছিল বিষয়টা আপনাদেরকে আসলে ধরিয়ে দেওয়া, যে আসলে
আমাদের উপলব্ধিটা কি, লার্নিংটা কি, আমাদের রিয়েলাইজেশনটা কি ইত্যাদি। তো ঠিক আছে, আমি যদি আপনাদের কোনো আর প্রশ্ন না থাকে আমি এখানে শেষ করব। তো আপনারা ধারাবাহিকভাবে পড়তে থাকুন। অন্যান্য কোর্সও তো আপনারা মানে ক্লাসে অংশগ্রহণ করেন, তাই না, এখানে অনলাইনে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, সেগুলো খুব মনোযোগ সহকারে অংশগ্রহণ করেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন, অবশ্যই। তো জয়ন্ত আছেন?